দোস্ত, একটা চুমু দে তো। আমার কথা শুনে শারমিন ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, কি বললি? একটা চুমু দিতে বলছি। চোখ বন্ধ কর। চুমু খেতেও চোখ বন্ধ করতে হবে? আচ্ছা, করছি। চোখ বন্ধ করতেই শারমিন আমার গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। খেয়েছিস? মারলি কেন? কুত্তা, তুই কি বলেছিস? চুমু দিতে। শারমিন কিছুটা রেগে বলল, আমি তোকে চুমু দেব? আরে রেগে যাচ্ছিস কেন? আমি বলছি তোর হাতের চুইংগামটা মুখে দিতে। মানে? মানে সংক্ষেপে বলছি, চুমু দিতে মানে চুইংগাম মুখে দিতে। ও সরি রে, বুঝতে পারিনি। ইটস ওকে, চল কোথায়? ঘুরে আসি। চল। এবার পরিচয়টা দেয়া যাক। আমি জনি, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হলো আমার ফেভিকল বান্ধবী শারমিন খানম, মানে আমার বেস্টু। আমরা দুজনই এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। পরদিন কলেজে মাঠের কোণে আড্ডাখানায় বসে চুইংগাম চিবুচ্ছি। তখন শারমিন আমার কাছে এসে আমাকে বলল, কিরে, কি করছিস? আমাকে একটা চুমু দে তো। বলতে দেরি, অ্যাকশন নিতে দেরি নেই। ওর মাথাটা ধরেই ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খেলাম। শারমিন রেগে গিয়ে বলল, কুত্তা, কি করলি এটা? কেন? তুই তো বললি তোকে চুমু দিতে। তোকে এই চুমু দিতে বলছি? বলছি তোর হাতের চুইংগাম মুখে দিতে। আমি একটা ইনোসেন্ট ভাব নিয়ে বললাম, ও আমি তো ভাবলাম তুই বুঝি চুমু দিতে বলছিস। আচ্ছা যা, আমার চুমু আমাকে ফিরিয়ে দে। শারমিন এবার রেগে বলল, কুত্তা, তোর চুমু তোকে ফেরত দেওয়াচ্ছি। শুরু করলো আমাকে ধাওয়া করা। আমি ছুটছি, পিছন পিছন শারমিন দৌড়াচ্ছে। কিছু দূর দৌড়িয়ে শারমিন হাঁপিয়ে গিয়ে একটা বেঞ্চে বসে জিরাতে লাগলো। আমিও পাশে গিয়ে বসলাম। দোস্ত, যাই বলিস না কেন, তোর ঠোঁটের স্বাদ কিন্তু অসাধারণ। শারমিন কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার শুরু করলো ধাওয়া। এক দৌড়ানিতে কলেজ থেকে বের করলো। পাগলিটাকে ভালোই খেপিয়েছি। হা হা হা, পাগলি একটা। খুব ভালোবাসি শারমিনকে, কিন্তু বুঝতে দেই না। হয়তো বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে। রাত 12টার দিকে শারমিনের কাছে কল দিলাম। ঘুমিয়ে আছে মনে হয়। দুবার রিং হওয়ার পর ধরলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। কিরে দোস্ত, কি করস? শারমিন রেগে গিয়ে বলল, হারামি, এত রাতে মানুষ কি করে? কত কিছুই তো করে। তুই কি করছিস? শালা, মুখ ফাটিয়ে দেব। এত রাতে আমার কাঁচা ঘুম নষ্ট করে বলছিস কি করি? ও সরি দোস্ত, ঘুমাতাইলে। কুত্তা, ফোন রাখবি না। আমার কাঁচা ঘুম নষ্ট করছিস, এখন সারা রাত কথা বলবি। তোরে ঘুমাতে দেব না। আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে তোর সাথে সারা রাত পিরিতির কথা বলবো? শারমিন রেগে বলল, হুম, তুই আমার বয়ফ্রেন্ড। সারা রাত কথা বল। কি বলবো, বিয়ের পর বাচ্চা কয়টা নিব? এসব আমার কিন্তু লজ্জা লাগছে। কুত্তা তোরে। থাক, একটা ফ্লাইং কিস দাও তো বাবু। তোরে কুত্তা, তোরে সামনে পাইলে কি যে করবো। টুট টুট টুট। কলটা কেটে দিয়ে মনের সুখে একটা ঘুম দিলাম। পরদিন কলেজে গেলাম। শারমিন মিনারের সিঁড়িতে বসে আছে, ওর পাশে গিয়ে বসলাম। কি রে, কি করিস? কথা বলবি না, আমি রেগে আছি। তা মহারানী রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? যা, ফুচকা নিয়ে আয়। আচ্ছা, আনতেছি। কলেজের সামনে ফুচকাওয়ালা মামা বসে, সেখান থেকে এক প্লেট ফুচকা নিয়ে গেলাম শারমিনের কাছে। নে তোর ফুচকা। শারমিন ফুচকা পেয়ে সে কি খুশি, গপাগপ খেতে লাগলো। এটা আমার সহ্য হলো না, তাই বললাম, ওইদিকে দেখতো, ওইটা রোমান না? কই? ও অন্যদিকে তাকানোর সাথে সাথে এক পিস মুখে পুরে নিলাম। না, ওটা রোমান না। প্লেটের দিকে তাকিয়ে বলল, আমার ফুচকা একটা কই? আমি কিভাবে বলবো, তুই তো মাত্র খেয়েছিস। ছি ছি শারমিন, তুই খেয়েও ভুলে যাস। চুপ হারামি, আমি দেখছি ছিল। আচ্ছা দেখতো, এইটা তোর খালাতো বোন না? কোথায়? ওই যে। শারমিন তাকাতেই আরেক পিস মুখে ঢুকিয়ে নিলাম, কিন্তু গিলতে পারলাম না। তার আগে ও ফিরে আমার দিকে তাকালো। আমার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আমি ফুচকা মুখে রেখে বললাম, আমি না। কুত্তা, তোর একদিন কে আমার একদিন। এই বলে শুরু করলো ধাওয়া কর। আমি দৌড়াচ্ছি, ও পিছন পিছন দৌড়াচ্ছে। মিনারের নিচের সিঁড়িতে এসে শারমিন পা মোচকে পড়ে যেতে ধরলে আমি ধরার জন্য আগাই, আর সাথে সাথে যা হবার তাই হলো। ও আমাকে নিয়ে পড়লো।
আমার বুকে ভাগ্যের কি লীলা খেলা। শারমিনের ঠোঁটগুলো আমার ঠোঁটের ভিতর ঢুকে গেল। সুযোগ কি আর বারবার আসে? তাই ঠোঁট দিয়ে ওর ঠোঁট জোড়া চুমুক দিয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ পরও নিজেই ছাড়িয়ে নিয়ে আমার বুক থেকে পাশে সরলো। আমি উঠে দাঁড়ালাম। দুজনেই যেন ঘোরের ভিতরে আছি। দুজন লজ্জায় দুজনের দিকে তাকাতে পারছি না। শারমিন একা একা ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। আমাকেও বলছে না। পায়ে ভালোই চোট লেগেছে তাই শারমিনকে কোলে তুলে নিলাম। শারমিন ঘোর লাগা চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কলেজের সবাই তাকিয়ে আছে। ওকে নিয়ে ক্লাসে বসালাম। লাইব্রেরি থেকে ফার্স্ট এইডের বক্স আনালাম। ওর পা আমার হাঁটুর উপর রেখে পাটা ব্যথারোধক স্প্রে দিয়ে মালিশ করে দিলাম। তারপর আবার কোলে করে রিকশায় উঠে ওর বাসায় দিয়ে আসলাম। এর ভিতর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। রাতে শুয়ে শুয়ে একা একা বলতে লাগলাম, কি করলাম এটা? যাহ, পাগলিটা তো আরও খেপে গেছে। একটা কল দিয়ে দেখি। কল দিলাম, সাথে সাথে পিক করলো। চুপ করে আছি। শারমিনও চুপ করে আছে। কেউ কোনো কথা বলছে না, নীরবতা। দুপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর কলটা কেটে দিলাম। পরদিন পাগলিটাকে দেখার জন্য সকাল সকাল কলেজে চলে গেলাম। হাই হাই, এত আগে চলে আসলাম। কলেজই তো খুলেনি। রানীর কাছ থেকে চাবি নিয়ে ক্লাসে চলে গেলাম। বেশ ঘুম পাচ্ছে। রাতে পাগলিটার কথা ভেবে ঘুম হয়নি, তাই টেবিলে মাথাটা লাগাতেই চোখটা বুজে এলো। কতক্ষণ চোখ বুজেছিলাম জানি না। হঠাৎ বাঁচাও বাঁচাও করে কারো চিৎকারের শব্দ শুনতে পেলাম। চোখ খুলে দেখি পুতুল। পুতুল আমার ক্লাসমেট। কদিন আগে আমাকে প্রপোজ করেছিল আর আমি না করে দেই। কিন্তু ও চিল্লাচ্ছে কেন? ক্লাসে ভালো করে তাকিয়ে দেখলাম পুতুল আর আমি ছাড়া কেউ নেই। কিন্তু দরজা আটকানো কেন? আমি তো সব খুলে দিয়েছিলাম। পুতুল বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছে। তারপর তার নিজ হাত দিয়ে শরীরের কয়েকটা জায়গার জামা ছিঁড়ল। এই পুতুল, পাগল হলে নাকি? কি হয়েছে? পুতুল চিৎকার দিতেই লাগলো। আমি উঠে ওর কাছে যেতেই পুতুল দরজা খুলে বাহিরে বের হয়ে গেল। আমি পিছন পিছন বের হলাম। বাহিরে বের হয়ে তো আমি অবাক, কারণ সকল ছাত্রছাত্রী বাহিরে দাঁড়িয়ে আছে। ভিড় জমিয়েছে। পুতুল কান্না করছে আর কিছু মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। আমি কোনো আগামাথা না বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? জানোস না কি হয়েছে? এখন সাধু সাজা হচ্ছে। চারদিক থেকে নানা রকম অপমানজনক কথা শুনতে পেলাম। প্রিন্সিপালের রুমে ডাক পড়ল। প্রিন্সিপালের কথা শুনে মাথায় বাড়ি পড়ার মতো অবস্থা। জনি, তোমার মতো একটা ছেলের কাছ থেকে আমি এসব আশা করিনি। কি করেছি স্যার আমি? আবার সাধু সাদা হচ্ছে? তুমি পুতুলকে দরজা আটকিয়ে ওর ইজ্জত কেড়ে নিতে চেয়েছো? না স্যার, আমি এরকম কিছুই করিনি। সেটা কাল এসে টিসি নিয়ে যাবে। না স্যার, এরকম করবেন না স্যার, একটু দয়া করুন। স্যারের হাত পা ধরে টিসির হাত থেকে মাফ পেলাম। স্যারের রুম থেকে বের হতেই দেখি পুতুল সহ আরও অনেকে দাঁড়িয়ে আছে, সাথে শারমিনও। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, বিশ্বাস করো আমি এরকম কিছুই করিনি। কথা বলতেই শারমিন ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারল আমার গালে। তারপর বলা শুরু করলো, তোর মতো একটা চরিত্রহীন ছেলে আমার বন্ধু, ভাবতেও ঘৃণা লাগে আমার। তোর মতো নর্দমার কীটকে বিশ্বাস করা যায় না। কবে না আবার আমার শরীরে হাত দেস। চোখের সামনে থেকে সর, ছোট লোক কোথাকার। ওর কথাগুলো সোজা বুকে এসে বিঁধল। চোখের কোণে পানি এসে ভিড় করলো। ভাঙা গলায় শুধু এতটুকু বললাম, খুব ভালোবাসি রে তোকে, তুই এইভাবে বলতে পারলি? কান্না চলে আসলো, তাই আর কিছু না বলে চোখের পানি লুকাতে ব্যস্ত হয়ে গেলাম। রাস্তায় হাঁটছি, নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে। আমি কি নেশা টেশা করলাম নাকি? না তো, আমি তো সিগারেট পর্যন্ত খাই না। তাহলে আমার সাথে আজ যা ঘটলো সব সত্যি? পুতুলের সাথে তো কোনো শত্রুতা নেই আমার। ও তো আমাকে ভালোবাসে, তাহলে এমন করলো কেন? আজ দুদিন কলেজে যাই না। বড্ড দেখতে ইচ্ছে করে শারমিন পাগলিটাকে। কোন মুখে কলেজে যাব যেখানে সবার কাছে আমি একটা চরিত্রহীন ছেলে? ভালোর দাম নেই। আজ বুঝলাম 3 দিন পর সন্ধ্যার আগ মুহূর্ত হবে। ছন্নছাড়ার মতো হাসছি। আজও ঠিক একই শব্দ পাচ্ছি। বাঁচাও বাঁচাও করে কেউ চিৎকার দিচ্ছে। শব্দটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। দৌড়ে টং দোকানের পাশে গেলাম। হালকা অন্ধকারে বেশ বোঝা যাচ্ছে 3জন ছেলে একটা মেয়ের ইজ্জত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর একটু কাছে গিয়ে যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক। এই যে পুতুল, ওকে কি বাঁচাবো নাকি চলে যাব? ও তো আমার জীবন ধুলোয় মিশিয়ে দিয়েছে। একবার ভাবলাম চলে যাই, তারপর ভাবলাম না, এ যে আমার নৈতিকতার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। একা তো আর পারবো না। তাই পাশ থেকে ঘুণে ধরা একটা বাঁশ নিলাম। দুটোর মাথায় দুটো বাড়ি দিতেই জায়গায় অজ্ঞান। বাকি যে ছিল সে তো ভয় পেয়ে দৌড় দিতে চেয়েছিল। ল্যাগ মেরে ফেলে দিলাম।
ছেলেটার হাত ধরতেই কোথা থেকে যেন চাকু বের করে হাতে এক টান মেরে চলে গেল। হাত বেয়ে রক্ত পড়তে লাগলো। কোনো রকম হাত চেপে পুতুলের কাছে গেলাম। ভয়ে মেয়েটা জড়সড় হয়ে আছে। সেদিন তো ইচ্ছে করে জামা ছিঁড়েছিল, আজ বেশ কয়েক জায়গাতেই জামা ছেঁড়া। আমার গা থেকে জ্যাকেটটা পুতুলের গায়ে পরিয়ে দিলাম। আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমার হাতের দিকে তাকিয়ে বলল, জনি, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, প্লিজ হাতটা এদিকে দাও। হাতে আর কি রক্ত ঝরছে, তার থেকে বেশি তো বুকে ঝরছে। আচ্ছা, সেদিন কি আমি তোমার গায়ে হাত দিয়েছিলাম? না, আমি সত্যিই সরি। কেন করেছিলে এমন? তুমি তো আমাকে ভালোবাসতে। এখনো বাসি। তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার পর তোমার উপর একটু জিদ চেপেছিল। তারপর সেদিন শারমিনকে তোমার কোলে দেখে আমার জিদ আর ধরে রাখতে পারিনি। তারপরের দিন ক্লাসে গিয়ে তোমাকে ঘুমাতে দেখে অমন অভিনয় করলাম যাতে তোমাকে নিজের করে পেতে পারি। তুমি তো জানোই আমি শারমিনকে ভালোবাসি। আগেই বলেছিলাম, চাইলে বেস্ট ফ্রেন্ড হতে পারতে। আচ্ছা যাই হোক, এখানে কি করছিলে এই সময়? রিক্সা করে যাচ্ছিলাম, রিক্সাওয়ালা এখানে রিক্সা থামিয়ে ওই টং দোকানে সিগারেট খেতে গেল। তখন ওই পকেটেগুলো। হয়েছে, আমি রিক্সা ঠিক করে দিচ্ছি, চলে যাও। আমি সত্যিই সরি, ক্ষমা করে দাও আমায়। আমি সবাইকে সব সত্যি বলে দেব। আচ্ছা দিলাম করে, সাবধানে যেও। তোমার হাতে রক্ত পড়ছে তো? যাওয়ার পথে ড্রেসিং করে নেব। সাবধানে যেও। পুতুলকে একটা রিক্সায় করে পাঠিয়ে দিলাম। দুদিন পর প্রিন্সিপাল কল করে কলেজে যেতে বলল। তারপরের দিন রাত ঠিক 12টার দিকে ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি শারমিনের কল। বুকের ভিতর চিনচিন করে উঠল। ওর বলা কথাগুলো মনে পড়তে আর কল ধরলাম না। বেশ কয়েকবার বেজে বন্ধ হয়ে গেল। একে একে কলেজ থেকে সবাই কল দিয়ে ক্ষমা চেয়ে কলেজে যেতে বলল। কতদিন আর কলেজে না গিয়ে থাকবো, তাই কাল কলেজে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। পরদিন যত সময় কলেজে গেলাম, একে একে সবাই এসে সরি বলে গেল। সরি রে, আমরা আসলে বুঝতে পারিনি। পুতুল দুদিন আগে সব বলে দিয়েছে। তোরা আর কি বুঝতে পারবি? যার সাথে 2 বছর পথ চলা সেই বুঝতে পারলো না, তা কেমন আছিস তোরা? ভালো। ক্লাসে ঢুকতে যাব তখন শারমিন এসে সামনে দাঁড়ালো মাথা নিচু করে। পাশ কাটিয়ে ক্লাসে ঢুকতে যাব তখনই শারমিন আমার হাত ধরে বারান্দায় নিয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, সরি রে, আমি বুঝতে পারিনি পুতুল যে এমন সবার চোখে ধুলো দেবে। প্লিজ ক্ষমা করে দে আমায়। একটা কথা কি জানিস? কাছের মানুষের দেয়া ব্যথা সহ্য করা বড় কষ্টের। আচ্ছা যা, মাফ করে দিলাম। সত্যি? আচ্ছা চল কফি খেয়ে আসি। শারমিন যেন বিশ্বাস করতেই পারছে না আমি এত তাড়াতাড়ি মেনে নিব। আসলে কষ্ট বুকে থেকেই গেল। ওকে নিয়ে কফি খেতে চলে গেলাম। সব আগের মতো স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আমি স্বাভাবিক হতে পারলাম না। পরদিন আমি কলেজে গেলাম। শারমিন আর আমি পাশাপাশি বসে আছি। তখন পুতুল আসলো আমাদের কাছে। জনি, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তোমার হাতের কি অবস্থা? ভালো। শার্টের হাতা উঠাও, দেখব। ভালো হয়ে গেছে। পুতুল নিজ হাত দিয়ে সাথে হাতটা উঠিয়ে দেখতে লাগলো। শারমিন চোখ বড় বড় করে দেখছে কি হচ্ছে। বেশ খানিকটা কেটে গেছে, এখনো তো শুকায়নি। চলো কফি খেয়ে আসি। না, পরে এক সময় খাবো। কোনো না শুনছি না। তুমি কিন্তু বলেছো বন্ধু হতে, এখন বন্ধুর কথা শোনো আর চলো। শারমিন চলো। না, তুই যা। কথাটা দাঁতে দাঁত চেপে বলল। পুতুল আমার হাত টেনে নিয়ে গেল। কি আজব দুনিয়া! দুদিন আগে পুতুল আমার সাথে কি করলো, আর এখন একসাথে কফি খেতে ক্যান্টিনে যাচ্ছি। ক্যান্টিন থেকে ফিরে এসে দেখি শারমিন আগের জায়গাতেই বসে আছে। কিছুটা রাগের আভা ওর মুখে ফুটে আছে। ধপাস করে গিয়ে বসলাম। তোর হাত কাটা, এটা ও জানলো কেমনে আর আমাকে বলিসনি কেন? পরে বলবো নে। ও তোর সাথে এত কিছু করলো, তারপরও তুই ওর সাথে গেলি? তুইও তো কম কিছু করলি না। শারমিন মুখটা কালো করে ফেললো। আচ্ছা সেসব কথা বাদ দে, সাথে গেলি না কেন? সেটা আমার ব্যাপার। তাও কথা। এ কথা বলতে শারমিন আমার মুখের দিকে তাকালো। তারপর 2 দিন পর রাত তখন 12টা, শারমিন কল দিল। ঘুমিয়েছিলাম তাই 3বারে কল ধরলাম। হ্যাঁ বলো। কি করছিস? ঘুমিয়ে আছি। ও, কিছু বলবি? বললে বল, আমি ঘুমাবো। কেন? কোনো কারণ ছাড়া কি তোর সাথে কথা বলতে পারি না? আমার মতো চরিত্রহীন ছেলের সাথে এত রাতে কি বলবি? বাজে কিছু বলে ফেলতে পারি। শারমিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই যেন কেমন হয়ে গেছিস আগের থেকে। ছোট লোক হয়ে গেছি তাই তো? জনি? আচ্ছা বাদ দে সব কথা, কাল কলেজে কথা হবে। কিছুক্ষণ দুজনে নীরবতা চলল। শারমিন নাক টানছে, বুঝি না কাতার কি হলো। শারমিন হুম। ঘুমা। কলটা কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। পরদিন কলেজে গিয়ে দেখি শারমিন মুখটা মলিন করে বসে আছে।
চোখটা কিছুটা লাল, মনে হয় রাতে ঘুমায়নি। ওর পাশে গিয়ে বসলাম। কী রে, কেমন আছিস? শারমিন আমার চোখের দিকে কীরকম করে যেন তাকালো। হৃদয় কেঁপে উঠল আমার। ওর চুপ থাকা দেখে বললাম, কী রে, কী করিস? কিছু না। ও, ওকে চুপচাপ দেখে বললাম, চল ফুচকা খেয়ে আসি। তুই রাতে এমন করলি কেন? আসলে রাতে ঘুমের মধ্যে কি বলেছি খেয়াল নেই, চল। হুম। শারমিনকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। 2 প্লেট ফুচকা দিতে বললাম। শারমিন আমার দিকে তাকিয়ে বলল, কি রে, 2 প্লেট নিচ্ছিস কেন? আমি খাবো না। 1 প্লেটে খাই না? না, কেন? আমার থেকে ভালো কারোর সাথে শেয়ার করিস। হুম। এখন ঘপাঘপ খেয়ে নে, ক্লাসে যেতে হবে। আমার খাওয়া প্রায় শেষ, কিন্তু শারমিন মুখে 1 পিস দিয়ে ফুচকার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি রে, খাচ্ছিস না কেন? শারমিন হকচকিয়ে বলল, কই, খাচ্ছি তো। বিল মিটিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসছি যাচ্ছি, এরকম করে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। তো আজও কলেজে মিনারের সিঁড়িতে বসে বসে চুইংগাম খাচ্ছিলাম। হঠাৎ কে যেন বলে উঠল, একটা চুমু দে তো। মাথা উপরে তুলে দেখলাম শারমিন। আগের মন মানসিকতা থাকলে হয়তো শারমিনের ঠোঁটেই চুমু খেতাম। হাত থেকে ওর দিকে 1 পিস চুইংগাম বাড়িয়ে দিলাম। ও হয়তো এটা আশা করেনি, অন্য কিছু আশা করেছিল। অস্পষ্ট স্বরে বলে উঠল, এই চুমু না। কিছু বললি? না। তাহলে নিচ্ছিস না কেন? হুম। হাত থেকে চুইংগামটা নিল। বসে বসে খা। শারমিন পাশে বসলো। চুইংগাম হাতে নিয়ে কি যেন ভাবছে। কি রে, ইদানিং ভাবাভাবি করিস দেখছি, কি ভাবিস এত? তুই আগের থেকে অনেক বদলে গেছিস। হা, তাই নাকি? তুই কখনো কাছের মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছিস? না, তবে এখন পাচ্ছি। তোকে আবার কে কষ্ট দিচ্ছে? নতুন কাউকে জুটিয়েছিস নাকি, সেই দিচ্ছে কষ্ট? শারমিন কিছুটা রেগে বলল, জনি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কুল দোস্ত কুল, তোর থাকাটাই স্বাভাবিক, থাকতেই পারে। বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা। মিস শারমিন খানম চৌধুরী, সেরা সুন্দরী। তুই কি বিদ্রুপ করছিস আমাকে নিয়ে? সে সাহস আছে কি আমার? শারমিন কিছুটা বিস্ময় নিয়ে আমার চোখের দিকে তাকালো। চল চল ক্লাসে যাই। আমার পিছন পিছন শারমিন আসতে লাগলো। পরদিন কলেজে গিয়ে আমি অবাক, পুতুল আমার জ্যাকেট পরে কলেজে এসেছে। সেদিন যে পরিয়ে দিয়েছিলাম আর ফেরত দেয়নি। ক্লাসে আর না ঢুকে মাঠে কোণে বসানো বেঞ্চে বসলাম। কোথা থেকে যেন শারমিন হন্তদন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। দেখে তো মনে হয় বেশ রেগে আছে। কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? তোর জ্যাকেট ওর গায়ে কেন? কার? শারমিন কিছুটা ধমকের স্বরে বলল, তুই জানিস না কার গায়ে? পুতুলের গায়ে। থাকলে সমস্যা কি? শারমিন এবার পুরো রেগে গিয়ে আমার মুখের কাছে মুখ এনে বলল, থাকবে কেন ওর কাছে? শোন, আমাকে রাগাস না, রাগালে কিন্তু ছাড়খাড় করে দেব, বলে দিলাম। এ কথা বলেই শারমিন আবার হনহন করে চলে গেল। কিছুক্ষণ পর শারমিন হাতে করে আমার জ্যাকেটটা নিয়ে এলো। নে তোর জ্যাকেট, কুত্তা একটা। এই বলে শারমিন জ্যাকেটটা আমার মুখে ছুঁড়ে মেরে চলে গেল। আমি ওর কাণ্ড থেকে হাসছি। বসে না থেকে ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেতেই পুতুল আমার কাছে আসলো। জনি, শারমিন এটা কাজ করলো। কি করেছে? তোমার জ্যাকেটটা দিতে এনেছিলাম কিন্তু। কিন্তু কি? পুতুল কিছুটা মুখ বেঁকিয়ে বলল, ওই শারমিন আমার কাছ থেকে এমনভাবে ছিনিয়ে নিল যেন তার জিনিস আমি চুরি করে নিয়েছি। তুমি পড়তে গেলে কেন? এমনি। ভালো। ক্লাসে আর শারমিনকে দেখতে পেলাম না। সেদিন আর শারমিন আমার সাথে কথা বলল না। পরদিন শারমিন কলেজে এলো না। তারপরের দিন কলেজে গিয়ে দেখি শারমিন একা একা বসে আছে মাঠের কোণে বেঞ্চে। আমি পাশে গিয়ে বসলাম। শারমিন আমার মুখের দিকে তাকালো। কি রে, কেমন আছিস? শারমিন আমার কথার কোনো জবাব না দিয়ে চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, তোর পুতুলের সাথে দেখে বেশ ভাব। হা, তাই নাকি? ওর সাথে আর কথা বলবি না। কেন? কোনো টোনো নেই, কথা বলতে মানা করছি, বলবি না। তাছাড়া মেয়েটাকে আমার কাছে সুবিধার মনে হয় না। হা, তাই নাকি? হাসবি না। আচ্ছা, ও কেমন সুবিধার না? মানে বেশি একটা ভালো না। আমিও তো তেমন একটা ভালো না, চরিত্রে ঠিক নেই আমার। দেখ, আমার মুড খারাপ করবি না। কথা বলতে না বলছি, বলবি না। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা না, বলবি না ব্যাস। এরপর যদি কথা বলতে দেখি তোর গলা চেপে ধরবো, কুত্তা, দেখিস। হা, আচ্ছা।
শারমিনের সাথে আগের মতো আর দুষ্টুমি করি না। শারমিনের সাথে কেন, কারোর সাথে করি না। শারমিন হয়তো আগের আমিকে মিস করে, হয়তো বা না। রাত তখন 12টা, ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি শারমিনের কল। হালকা চোখটা লেগে এসেছিল, কিন্তু ওর কল দেওয়ার কারণে ঘুমটা ভেঙে গেল। কল রিসিভ করে কানের কাছে ধরলাম। বলো। ঘুমিয়েছিলি বুঝি? হুম। সরি রে। না ঠিক আছে, বলো। কাল আমার জন্মদিন, মনে আছে? আছে। তুই কিন্তু সবার আগে থাকবি, তোকে ছাড়া কিন্তু আমি কেক কাটবো না। তোর বাসায় কি ঝাড়ুদার আছে? কেন? আমার মতো নর্দমার কীট পতঙ্গ তোর বাসায় ঢুকলে তোর বাসা যদি নোংরা হয়ে যায়, তাই জিজ্ঞাসা করলাম আর কি। শারমিন চুপ করে আছে। নাক টানার শব্দ পাচ্ছি। কিরে, কি হলো? শারমিন কিছুটা কান্নামাখা কণ্ঠে বলল, তুই সব সময় আমাকে আঘাত দিয়ে কথা বলিস, আমি কি কষ্ট পাই না? আচ্ছা সরি, আমি আসার চেষ্টা করব। আমি কোনো কথা শুনতে চাই না। তুই আসবি, না হলে কেক কাটবো না। হুম। পরদিন শপিং মলে গেলাম, দেখে শুনে ভালো দেখে একটা কালো শাড়ি কিনলাম। কালো শাড়ি আমার বেশ পছন্দের। বিকেলে শারমিনের অনুষ্ঠান। আপনারা কি ভাবছেন আমি যাব? না, যাব না। সব জায়গায় সবাইকে মানায় না। দেখা গেছে আমি গেলে অনুষ্ঠানে ওর বাবার সামনে কেক খাইয়ে দেবে, যা সবাই ভালো চোখে দেখবে না। অনেক গণ্যমান্য মানুষ আসবে, তার থেকে না যাওয়াই ভালো। তাহলে শাড়িটা কি করব? আমাদের কলেজের আরও অনেককে অনুষ্ঠানে ইনভাইট করেছে, তাদের কাছে দিয়ে দিব। যেই বলা সেই কাজ, দিয়ে দিলাম। মোবাইলটা বন্ধ করে রাখলাম। সন্ধ্যার আগ মুহূর্তে শুয়ে আছি। বাসার কলিং বেলটা বেজে উঠল। আব্বু আম্মু মামার বাসায়, তাই নিজে গিয়েই দরজা খুলতে হলো। দরজা খুলতেই আমি অবাক। বিস্ময়ের শেষ নেই আমার। শারমিন দাঁড়িয়ে আছে বার্থডে সাজে। বেশ লাগছে দেখতে, কিন্তু মুখটা কেমন গোমড়া করে রেখেছে, চোখ কেমন লাল হয়ে আছে। কিছু বলার আগেও কলারটা টেনে বাসা থেকে বাইরে বের করে গাড়ির ভিতর নিয়ে ফেললো। তারপর গাড়ির দরজাটা আটকে দিয়ে নিজে উঠে গাড়ি ড্রাইভ করতে লাগলো। এভাবে তো চুপচাপ থাকা যায় না, কিছু তো বলা দরকার। তাই জিজ্ঞাসা করলাম, কী রে, অনুষ্ঠান শেষ? কোথায় যাচ্ছি আমরা? শারমিন কোনো কথা বলছে না, এক ধ্যানে গাড়ি ড্রাইভ করছে। আমি যে কিছু বলছি তা শারমিনের কানেই যাচ্ছে না। কিছুক্ষণ পর একটা বিশাল লাইটিং করা বাসার সামনে এসে গাড়ি থামালে আমার চিনতে কোনো অসুবিধা হলো না যে এটা শারমিনের বাসা। শারমিন আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। তখন একটা লোক বলতে লাগলো, এতক্ষণ লাগে আসতে? তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করছে। শারমিন গিয়ে কেকের সামনে দাঁড়ালো আর আমাকে তার পাশে দাঁড় করালো। সবাই চারদিক থেকে ঘিরে রাখলো। শারমিন ফু দিয়ে মোমবাতি নিভালো। তারপর কেক কেটে এক টুকরো হাতে নিয়ে ওর আব্বু আম্মুকে খাইয়ে দিল। তারপর আমার মুখের কাছে এক টুকরো কেক ধরলো। খেয়ে নিলাম এক কামড়ে। খারাপ না, মজার তো। যাক, যেটা ভয় করেছিলাম সেটা হলো না। ওকে এক টুকরো না খাইয়ে দিলে কেমন হয়, তাই এক টুকরো কেক হাতে নিয়ে ওর মুখের কাছে ধরলাম। শারমিন আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে চলে গেল। হাতের কেক হাতেই থেকে গেল। আমার হাত থেকে কেকটা খেলো না। বেশ রেগে আছে মনে হয়, রাগারই কথা। আমি চুপচাপ চারপাশ দেখতে লাগলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, আপনাকে শারমিন আপু উপরে যেতে বলেছে, আমার সাথে আসুন। আমি মেয়েটার সাথে উপরে যেতে লাগলাম। উপরে গিয়েই তো আমি অবাক, মেয়েদের মেলা চলছে সেখানে। শারমিনের চারপাশ মেয়েরা ঘিরে আছে। আমি কাছে যেতেই শারমিন আমার সাথে সবার পরিচয় করিয়ে দিল। মিম, আরোহী, অর্থি, সুমনা, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড জনি। সবাই হাই জানালো। হাই, আমি অর্থি, শারমিনের কাজিন। হ্যালো। আপনি কত লাকি ছেলে, আপনার জন্য সবাইকে 2 ঘন্টা বসিয়ে রাখলো বার্থডে অনুষ্ঠানে। আপনার জন্য অনুষ্ঠান বন্ধ করে দিতে চেয়েছিল। তা শারমিন, উনি তোর বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু? শারমিন কিছুটা লজ্জা পেয়ে বলল, মারবো একটা। যা, খাবার সাজা, ও খাবে এখন। বুঝি বুঝি। চল তো তোরা। শারমিন ওদের দিকে খাবার সাজাতে লাগলো একটা টেবিলে। ওরা চোখের সামনে এভাবে বলায় বেশ লজ্জা পেয়ে গেলাম। শারমিন এই পর্যন্ত কোনো কথাই বলল না আমার সাথে। কিছুক্ষণ পর মিমকে দিয়ে ডেকে আমাকে নিয়ে খাবারের চেয়ারে বসালো। বেশ অবাক হই, কার সাথে আসলাম সেই কথা বলছে না। বেশ চাপা অভিমান আমার উপর জন্মিয়েছে। আমি একা বসেছি টেবিলে। এখানে হয়তো আমার জন্য স্পেশালভাবে সাজিয়েছে টেবিলটা। খাবার দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। এত খাবার, পুরো টেবিলে খাবার দিয়ে ভরা। আমার চারপাশে মিমসহ ওর কাজিনরা দাঁড়িয়ে আছে। একা খাবো কেমন দেখায়, তাই ওদেরও সাধলাম। আমি একা খাবো কেমন দেখায়, তোমরাও বসো। সবাই একসাথে বলল, না না ভাইয়া, আপনি খান,
আমরা সব সার্ভ করব। এবার শারমিনের দিকে তাকিয়ে বললাম, তুই বস, একসাথে খাই আমরা। শারমিন কিছু বলল না। আমার প্লেট টেনে খাবার বাড়তে লাগলো। তখন ওর কাজিনরা বলল, শারমিন আপু, তোমার হিরো বসে একা খাচ্ছে আর তুমি দাঁড়িয়ে থাকবে? বসে পড়ো, বসো বসো, সার্ভ করার জন্য আমরা আছি। শারমিনের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। পরক্ষণে তা আবার মিলিয়ে গিয়ে রাগী রূপ ধারণ করলো। শারমিন আমার পাশের চেয়ারটা টেনে বসলো। আমার প্লেটে শারমিন খাবার বেড়ে দিতে লাগলো। সব ডাবল ডাবল করে দিচ্ছে, মনে হচ্ছে জিদ করে দিচ্ছে। এই কি করছিস, এত খাবার খাওয়া যায়? এ কথা বলে যেন আরো ভুল করে ফেলেছি। শারমিন আমার দিকে রাগী চোখে তাকিয়ে পেয়ালার খাবার সব প্লেটে ঢেলে দিল। পাশ থেকে ওর কাজিনরা তা দেখে হাসতে লাগলো। এত খাবার খেলে তো আর এখান থেকে উঠতে পারবো না। পাশ থেকে অর্থী বলল, সমস্যা নেই, আমরা আছি তো, আপনাকে কোলে করে নিয়ে যাব বেডরুমে। শারমিন অর্থীর দিকে দাঁত কটমট করে তাকালো। আরে ইয়ার, রেগে যাচ্ছিস কেন? আমি তো ফাজলামো করেছি। শারমিন আবার খাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে ওর কাজিনদের দিকে তাকিয়ে বলল, দেখ তো আর কি কি খাবার আছে, নিয়ে আয়। এই না না, আর খেতে পারবো না। শারমিন জোর করে তারপরেও আরও খাবার দিল। ওর রাগী ভাব দেখে আবার খাবারগুলো খেতে হলো। খাওয়া শেষ করে আর চেয়ার থেকে ওঠার শক্তি পেলাম না। তাই ওর কাজিনদের বললাম, আমার হাতটা একটু ধরে টেনে ওঠাও তো, উঠতে পারছি না। আমি হাত বাড়ালাম। ওরা যেই আমার হাত ধরতে যাবে তখন শারমিন খাবার রেখে উঠে ওদের হাত সরিয়ে নিজে আমার হাত ধরে উঠিয়ে দিল। বেশ তুলতুলে তোর হাত, আগে কখনো খেয়াল করিনি। শারমিন ওর কাজিনদের বলল, ওকে আমার রুমে নিয়ে বসা, কিছুক্ষণ রেস্ট নিক। কি আর করার, ওদের সাথে রুমে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ গল্প করলাম। এর ভিতর শারমিন রুমে ঢুকলো আর ওর কাজিনরা সব বের হয়ে গেল। ভাবলাম এবার হয়তো ভালো মন্দ দু একটু কথা বলবে, কিন্তু না, সেরকম কিছুই বলল না। ও ওর ড্রয়ার খুলে কি যেন করতে করতে রাগী কণ্ঠে বলল, যা বাবার সাথে দেখা করে আয়। আমার শাড়িটা দেখেছিলি কেমন হলো? শারমিন শাড়িটা ধরে খাটে ছুঁড়ে মারলো। আমি আর কিছু না বলে ওর বাবার সাথে দেখা করার জন্য নিচে যেতে লাগলাম। শারমিনের ব্যবহার কিছুটা মনে আঘাত করলো আমার। ওর এমন রিয়্যাক্ট করাটাই স্বাভাবিক। ওর বাবার সাথে কথা বলে দিল খুশ হয়ে গেল আমার। বেশ ভালো লোক, বিজনেসের কাজে সবসময় বাইরে থাকে। ওনার সাথেই প্রথম দেখা হলো। আনমনে বসে বসে ভাবছি, শারমিনের কি আমার দেওয়া শাড়িটা পছন্দ হয়নি? হবে হয়তো, অতটা দামি না শাড়িটা, তবে বেশ খুঁজে পছন্দ করে কিনেছি। রাত হলো অনেক, আর থাকা যাবে না, বাসা খালি। তাই শারমিনকে বলার জন্য উঠতেই দেখি ও সামনে। কখন আসলো কে জানে। ভাবনা চিন্তা করতে করতে কোনো খেয়ালই ছিল না। আমি উঠে শারমিনের কাছে গেলাম। রাত তো অনেক হলো, আমি চলে যাই। শারমিন কিছুই বলল না, তাই আবারও বললাম, চলে যাই আমি। শারমিন এবারও কিছু বলল না, তাই বললাম, জানি চরিত্রহীন আমি, খারাপ ছেলে, তাই বলে কথা বলবি না আমার সাথে? এ কথা বলতেই ও যেটা করলো তা কখনো কল্পনাও করিনি আমি। শারমিন আমার মাথার চুল দুহাত দিয়ে খামচি মেরে ধরে মাথাটা টেনে ওর মুখের কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। খুব রেগেছিল আমার উপর। ওর চুমুতেই বেশ বোঝা যাচ্ছে চুলগুলো আরও জোরে খামচি মেরে ধরে ঠোঁটে চুমুক দিয়ে ধরেছে। ওর কাজিনরা দেখে অবাক হয়ে হা করে মুখে হাত দিয়ে থাকলো। শারমিন কিছুক্ষণ পর একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে উপরে চলে গেল। আমি ধাক্কা সামলাতে না পেরে সোফাতে পড়ে গেলাম। কি হলো এতক্ষণ, মাথায় তো নষ্ট করে দিল। ওর কাজিনরা এসে বলল, বেশ রোমান্টিক তো আপনারা। তোমরা যা ভাবছো আসলে তা না। দেখলাম তো, একজন আরেকজনের ঠোঁটের উষ্ণ ছোঁয়া নিচ্ছেন। যান, বাইরে আপুদের গাড়ি আছে, এগিয়ে দিয়ে আসবে। আমি আর কিছু না বলে বাহিরে চলে আসলাম। কান্না করার কথা আমার, সে জায়গায় কান্না করছে ও। বাহিরে এসে ছাদের দিকে তাকাতে দেখলাম শারমিন ছলছল চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি গাড়িতে গিয়ে বসলাম। গাড়ির কাছ নামিয়ে আবার তাকালাম ছাদের দিকে। এখনও তাকিয়ে আছে আমার দিকে। চোখের পানি চিকচিক করছে শারমিনের গালে। আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাসায় এসে শুয়ে পড়লাম। সকালে মামা বাসা থেকে বাবাকে ফোন দিয়ে বলল, জনি, তোর আম্মু এখানে এসে অসুস্থ হয়ে পড়েছে। বলো কি, কিভাবে? জানি না, বারবার তোকে আসতে বলতেছে। আচ্ছা, আমি আজ বিকালে আসছি। আচ্ছা, চলে আসিস। শারমিনকে জানানো দরকার, বিকালে চলে যাব। তাই শারমিনের ফোনে কল দিলাম, ফোন বন্ধ বলছে। বেশ কয়েকবার কল দিলাম কিন্তু ফোন বন্ধ বলছে। আমার উপর রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। বাসে বসে বসে শারমিনের ফোনে অনেক ট্রাই করলাম কিন্তু ফোন বন্ধ বলছে। অবশেষে
মামার বাসায় গিয়ে পৌঁছালাম। সন্তান কাছে থাকলে মায়েরা এমনি ভালো হয়ে যায়, যার প্রমাণ আজ পেলাম। রাতে মা নিজ হাতে আমাকে খাইয়ে দিল। তার পরের দিন মামাদের এখানের কারেন্ট ট্রান্সমিটারে কি যেন সমস্যা হয়ে কারেন্ট চলে গেছে। কারেন্ট না থাকার কারণে মোবাইল বন্ধ হয়ে গেল। আজ 3 দিন ধরে ফোন বন্ধ, সবার সাথে যোগাযোগ বন্ধ। শারমিন পাগলিটা কি করছে কে জানে। ফোন কি এখন বন্ধ করে রেখেছে কিনা জানি না। কারেন্ট আসতে আরও 2 দিন লাগবে। মোট 5 দিন পর কারেন্ট আসলো। 5ম দিন রাতে আসলো কারেন্ট। চার্জে রেখে মোবাইল ওপেন করলাম। ওপেন করতে বেশ কতগুলো মেসেজ আর কল দেখতে পেলাম। আপনারা কি ভাবছেন কে দিতে পারে? ঠিক ধরেছেন, সবগুলোই শারমিন দিয়েছে। যেই মুহূর্তে কল দিব ঠিক তখনই শারমিন কল দিল। কল রিসিভ করতেই, ওই কুত্তা, তোর ফোন বন্ধ কেন? তোরে খুন করমু কুত্তা বিলাই। তোর বাসা তালা মারা কেন? কি হলো, কথা বলছিস না কেন? ফোনে চার্জ ছিল না আর আমি এখন মামার বাসায়। তোর মামার বাসার অ্যাড্রেস বল, আমি এখনই আসবো কেন? তোকে দেখতে। তাড়াতাড়ি বল। পাগল হলি নাকি? এই রাতে আসবি? হ্যাঁ, পাগল হইছি। তুই বলবি কিনা বল। দেখ, পাগলামি করিস না, 2 দিন পর আমি আসতেছি। আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আরে পাগলি, এত রাতে আসবি, লোকে কি বলবে? তাছাড়া মা বাবাও এখানে, তাদের কি বলবো আমি? আমি এত কিছু শুনতে চাচ্ছি না, তুই বলবি কিনা। আমি কিন্তু কিছু একটা করে বসবো। পাগল হলি নাকি? কি আজে বাজে বকিসিস? তাহলে তুই বলবি না? ঠিক আছে, দেখ কি করি। পাগলামি করিস না। আচ্ছা বলছি, এই ঠিকানায় চলে আসিস আর সাবধানে আসিস। বুঝি না কি পাগলামি শুরু করেছে। রাত 11টার দিকে শারমিন এসে পৌঁছালো। কীরকম শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো, কীরকম যেন হয়ে গেছে। শারমিন আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। ওর চোখ যেন কথা বলছে। কি যে পাগলামি করিস না তুই, চল ভিতরে চল। বাবা মা সহ সবাই ড্রয়িং রুমে বসে আছে। শারমিনকে দেখে সবাই কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। আব্বু আম্মু ও হলো শারমিন, আমার ফ্রেন্ড। শারমিন এরা আমার আব্বু আম্মু। থাক থাক, পা ছোঁয়া লাগবে না। কি লক্ষ্মী মেয়ে, মুখটা এমন শুকনো কেন? কিছু পেটে পড়েনি? শারমিন মাথা নাড়িয়ে না বলল। এই, টেবিলে খাবার বার, মেয়েটার ক্ষুধা লাগছে। আগে ফ্রেশ হয়নি। যা, তানিয়ার রুমে নিয়ে যা। তানিয়া আমার মামাতো বোন। শারমিনকে ফ্রেশ হতে পাঠালাম। কিছুক্ষণ পর ওকে ডাকার জন্য রুমে গেলাম। গিয়ে শুনি তানিয়া শারমিনকে বলছে, কি এত রাতে ফ্রেন্ডের টানে আসছো নাকি প্রেমিকের টানে? থাক, জানি না আমি। কিছুটা লজ্জা পেয়ে বলল শারমিন। আমি বাহির থেকে বললাম, শারমিন তোর হলে খেতে হয়। রাতে সবাই একসাথে খেয়ে যে যার রুমে ঘুমাতে চলে গেল। শারমিনকে তানিয়ার রুমে ঘুমাতে দেওয়া হলো। সবাই সবার মতো শুয়ে পড়লো। আমি কিছুক্ষণ মোবাইলে এফবি চালিয়ে লাইটটা বন্ধ করে শুয়ে পড়লাম। হঠাৎ অন্ধকারে কেউ একজন আমার মাথায় হাত রাখলো। সুবাসটা বলে দিচ্ছে আর কেউ নয়, শারমিন। শারমিন, তুই এখানে কি করছিস? কেউ দেখলে খারাপ ভাববে। শারমিন আমার হাত ধরে বলল, ছাদে আয়, কথা আছে। পাগল হই নাকি? এত রাতে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না। যা বলা সকালে বলিস। তুই আসবি নাকি সবাইকে জানাবো? তুই না আসলে চল। ওকে নিয়ে ছাদে যেতেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই শারমিন কি করছিস? ছাড়, হঠাৎ তোর কি হলো? চার কেউ দেখে ফেলবে। খুব ভালোবেসে ফেলেছি রে তোকে, ফিরিয়ে দিস না। কি যাতা বলছিস? তোকে ছাড়া আমি চলতে পারবো না রে, প্লিজ তোর বুকের ভেতর রাখ আমায়। আগে চার, কেউ এইভাবে দেখলে খুব সর্বনাশ হয়ে যাবে। না, ছাড়বো না। বল ভালোবাসি। কোনো দিন ঠিক মতো খেতে পারি না, ঘুমাতে পারিনি। চার আগে। না, ছাড়বো না। এক পর্যায়ে শারমিনকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম শারমিনের গালে। নিজেও হতবাক হয়ে গিয়েছি, কি করলাম আমি। শারমিন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আমি পিছনে অনেকবার ডাকলাম কিন্তু আমার কোনো কথাই শুনলো না। আমি রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু শারমিন মাঝে মাঝে এমন কাজ করে যে ওকে নিয়ে ভাবতে ভাবতে রাত পার হয়ে যায়। সকালে শারমিন তার হ্যান্ডব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আমি পিছন থেকে ওর হাত টেনে ধরলাম। ও আমার দিকে রাগে চোখে তাকিয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। আমি আবার হাত টেনে ধরলাম, এবারও হাত ছাড়িয়ে নিল। ভালোই খেপেছে। এবার ওর হাতের ব্যাগ টেনে ধরলাম। ও মা, সে কি রাগি লুক নিয়ে আমার দিকে তাকালো। ভয়ে ছেড়ে দিলাম। শারমিন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে তারপর হাতের ব্যাগটা আমার দিকে ছুঁড়ে মেরে বলল, কুত্তা, এখন আটকাস কেন? আটকাবি না। তারপর হন হন করে চলে গেল। ব্যাগটাও নিল না। ফোনে কয়েকবার কল দিলাম কিন্তু ধরলো না, বারবার কেটে দিচ্ছে। মেয়েটা সবসময় আমায় টেনশনে রাখে। কে জানে রাগ করে আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কিনা। না, এই মেয়ে আমার শান্তিতে থাকতে দেবে না। দুপুর হলো, কোনো খোঁজ পেলাম না শারমিনের, কলও ধরছে না। বিকালে রুমে আতশোয়া হয়ে বসে আছি, ঠিক সেই সময় কারো হাসি শব্দ পেলাম।
রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে তো আমি বেশ অবাক হলাম। শারমিন এসেছে, সাথে তার বাবাকে নিয়ে। আমার বাবার সাথে আঙ্কেল কী নিয়ে যেন হাসাহাসি করছে। শারমিন আমার মা বাবার মাঝখানে বসে আছে। আমাকে দেখে মুখটা ভেঙচি কেটে অন্যদিকে ফিরিয়ে নিল। তারপর, ভাই সাহেব, আমার মেয়েটা দেখেন, কেঁদে কেঁদে চোখ কি করেছে। আজ আমার দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে আমার কল করে কেঁদে কেঁদে একাকার করে ফেললো, তাই তো চলে আসতে হলো। এখন ভাই সাহেব, আমার মেয়েকে আপনার মেয়ে করে নেন। তা তো নেবই, এমন লক্ষ্মী মেয়ে কেউ হাতছাড়া করে? রাতে যখন আপনার মেয়ে আসলো তখনই বুঝতে পেরেছি আমার ছেলের সাথে আপনার মেয়ের যে কিছু একটা আছে। তাহলে তো আমার মেয়েকে আপনার ঘরের লক্ষ্মী করতে কোনো সমস্যা নেই, কি বলেন বিআই সাহেব? কি যে বলেন বিআই সাহেব, আপনার মতো একজন সম্মানিত লোকের সাথে আত্মীয় করা তো ভাগ্যের ব্যাপার। মাঝখান থেকে আমি বললাম, আমার সমস্যা আছে। সবাই আমার দিকে অবাক হয়ে তাকালো। শারমিন চোখ বড় বড় করে চেয়ে আছে, এই যেন গিলে খাবে। তোমার কি সমস্যা বাবা? আমার মেয়ে কি খারাপ? তা না আঙ্কেল, ও অনেক ভালো একটা মেয়ে। তাহলে সমস্যা কোথায়? ও দেখতে খুব সুন্দর, খুব ভালো একটা মেয়ে। আমি চাই না আমার মতো একটা সাধারণ ছেলের সাথে ওর জীবন চড়াক। ও অনেক ভালো উঁচু জায়গায় বিয়ে হবে, আমি চাই ও সুখী থাকুক। এতক্ষণ শারমিন কিছু বলেনি, কিন্তু আমি কথা বলতেই বসা থেকে উঠে সবার সামনে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে গিয়ে রুমের দরজা আটকে দিল। এ কি করছিস? দেখ, উল্টাপাল্টা কিছু করবি না, বাহিরে সবাই আছে। কুত্তা, আজ সব করব। খুব ভালোবাসি তোকে, তাই এমন করছিস। আমার চুপ থাকা দেখে এবার গলা চেপে ধরলো। চুপ করে আছিস কেন কুত্তা? তোকে আজ মেরে ফেলবো। আমাকে বিয়ে করবি না? তোর আর কিছু বলতে দিলাম না, ঠোঁট দিয়ে ওর মুখ বন্ধ করে দিলাম। আর কত অভিমান করে থাকবো? কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। অশান্ত মেয়েটা যেন ঠোঁটের ছোঁয়ায় নিমিষে শান্ত হয়ে গেল। শারমিন বুকের ভিতর কয়েকটা কিল দিয়ে বলল, শয়তান একটা, আমাকে ভালোবাসিস না তাই না? এখন চুমু দিলি কেন? আমি আরও শক্ত করে শারমিনকে জড়িয়ে ধরলাম। শারমিন বুকের ভিতর মুখ গুজে আমাকেও জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর শারমিন বুকের ভিতর থেকে মুখ বের করে বলল, এবার ছাড়, সবাইকে বলতে হবে তো। আর রুম থেকে বের হয়ে সবাইকে হ্যাঁ বলবি। ওকে। আব্বু আর আঙ্কেলকে হ্যাঁ বলে দিলাম। তারা বিয়ের দিন ঠিক করলো। এরপর শারমিন আর আমার বিয়েটা খুব ধুমধাম করে হলো। বাসর রাতে দুজন খাটে বসে আছি। আমি শারমিনের দিকে তাকিয়ে বললাম, তোকে খুব সুন্দর লাগছে। ওই, তুমি এখনো তুই তুই করে বলবে? আচ্ছা সরি, তা তুমি আমার মতো কীট পতঙ্গের সাথে নিজেকে জড়ালে কেন? এ কথা বলতেই শারমিন আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের উপর চেপে বসলো। কি বললি তুই? আবার এসব? আজ তোকে এমন শাস্তি দিব, জীবনেও আর এসব কথা মুখে আনবি না। সরি ভু। আর বলতে দিল না, ঠোঁটের উপর হামলা করা শুরু করে দিল। এই যে রোমান্টিক আক্রমণ, এরকম আক্রমণের শিকার আমি রোজ হতে চাই। এই যুদ্ধে কোনো হার জিত নেই, আছে শুধু ভালোবাসা।